হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল। আমি মিঠুন চৌধুরী। আজকে তোমাদের সঙ্গে শুরু করব ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড সোলার সিস্টেম সম্পর্কিত বাছাই করা কিছু কোশ্চেন। যে সমস্ত কোশ্চেনগুলো বিগত দিনে বিভিন্ন এক্সামের মধ্যে এসেছে এবং আমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার মধ্যেও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে। চলো আলোচনা শুরু করি আজকে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড সোলার সিস্টেমের উপরে কিছু প্রশ্ন এবং তার উত্তর। ফার্স্ট কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহে সব থেকে বেশি আগ্নেয়গিরি আছে? আমরা সবাই কম বেশি ভূগোলের আগ্নেয়গিরির সঙ্গে মূলত সম্পর্কিত। সবাই আমরা জানি আগ্নেয়গিরি কী জিনিস। তাহলে আমাদের সৌরজগতে টোটাল গ্রহের সংখ্যা কটি রয়েছে? 8টি। এই 8টি গ্রহের মধ্যে পৃথিবী একটি গ্রহ। আমরা মূলত যারা সাধারণ মানুষ রয়েছে তারা পৃথিবীর আগ্নেয়গিরি সম্পর্কেই জানি, কিন্তু বিভিন্ন রকমভাবে যন্ত্র দ্বারা যখন আমরা এই সৌরজগতের 8টি গ্রহকে পর্যবেক্ষণ করেছি তাতে আমরা দেখতে পেয়েছি যে পৃথিবীর মতো অন্যান্য গ্রহের মধ্যেও কিন্তু আগ্নেয়গিরি রয়েছে। তাহলে এখানে অপশান বলছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বলছে সৌরজগতের কোন গ্রহে সব থেকে বেশি আগ্নেয়গিরি আছে? তাহলে অ্যান্সার কী হবে? সেটা হবে শুক্র। শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস যে গ্রহটার ইংলিশে নাম, সেই শুক্র গ্রহে কম বেশি প্রায় 1000-এর বেশি আগ্নেয়গিরি রয়েছে। এই শুক্র গ্রহই হলো গিয়ে সৌরজগতের সব থেকে বেশি আগ্নেয়গিরি সম্পন্ন গ্রহ। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে? আমরা অনেকেই ছোটবেলা থেকে কোশ্চেনটা পড়ে এসেছি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15,20,00,000 কিলোমিটার। আবার যখন সবচেয়ে কাছে হয় সেটা 14,70,00,000 কিলোমিটার। কিন্তু যখন গড়ে দেখি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সেটা প্রায় 14,14.95 কিলোমিটার, এরকম একটা দূরত্বে আছে সূর্য। এই এত দূরত্বে থাকার জন্য আমরা জানি আলোর গতিবেগেরও কিন্তু 1 সেকেন্ড আলো 1,86,000 মাইল কিলোমিটার বেগে যায়। তাহলে সেখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে এখানে অপশান রয়েছে 2.40 মিনিট, 4.20 মিনিট, 8.20 মিনিট এবং 11.20 মিনিট। তাহলে এখানে উত্তর কী হবে? 8.20 মিনিট। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। যেহেতু গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার একটা দূরত্ব অতিক্রম করছে আলো প্রতি সেকেন্ডে, তার জন্য 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। পরে কোশ্চেনে চলে যাই, পরিচলন স্রোতের প্রবক্তাকে। পরিচলন স্রোত আমরা যারা জিওগ্রাফির সঙ্গে যুক্ত রয়েছি বা আমরা যারা চাকরির জন্য পড়াশোনা করি তারা সমস্ত বিষয়ে মূলত পড়াশোনা করে থাকি। তাহলে এই পরিচলন স্রোতটা মূলত কোথায় দেখা যায়? আমরা স্রোত সম্পর্কে কোথায় জানি? মূলত সমুদ্রের মধ্যে আমরা জানি স্রোত বয়ে বেড়ায়। কিন্তু এই পরিচলন স্রোতটা হলো গিয়ে আমাদের ভূপৃষ্ঠের নিচে মূলত অ্যাসথেনোস্ফিয়ার বলে একটা জায়গা আছে। সেই অ্যাসথেনোস্ফিয়ার প্রায় আমাদের ভূপৃষ্ঠ থেকে 150 কিলোমিটার নিচে রয়েছে। সেখানে মূলত এই পরিচলন স্রোতটাকে আমরা লক্ষ্য করি। এই স্রোতটার জন্য মূলত আমরা এই পৃথিবী পৃষ্ঠের মধ্যে যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো মূলত এই স্রোতের মধ্যেই চালিত হয় বা কয়েক সেন্টিমিটার থেকে সরণ হয় প্রতি বছর। তাহলে এই পরিচলন স্রোতের প্রবক্তাকে আর্থার হোমস, হ্যারি হেস, ওয়েগনার, পিচো। তাহলে উত্তর কী হবে? আর্থার হোমস। তাহলে পরিচলন স্রোতের প্রবক্তাকে আর্থার হোমস। পরে কোশ্চেনে, হলুদ বিপ্লব কথাটি যুক্ত হয়েছে কিসের সঙ্গে? আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখেছি যবে থেকে আমাদের মূলত সবুজ বিপ্লব দিয়ে শুরু হয়েছিল যে কোনো ফসলের উৎপাদন বৃদ্ধি করা, তেমনি তার হাত ধরে যখন সবুজ বিপ্লব হয়েছিল মূলত আমাদের দেশে গমের হাত ধরে, সেখান থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জিনিসকে আমাদের চাহিদার সঙ্গে বাজারে সামঞ্জস্য রাখার জন্য প্রত্যেকটা বিষয়কে আছে বৈজ্ঞানিকভাবে আরও উন্নত করার চেষ্টা করেছি। তাহলে সেটা মাছ হতে পারে, সেটা মাংস হতে পারে, তৈলবীজ হতে পারে, পেঁয়াজ হতে পারে বা দুধ হতে পারে, এরকম সমস্ত কিছুর ক্ষেত্রে উৎপাদন যে বৃদ্ধির প্রক্রিয়া সেগুলোকে কোনো না কোনো বিপ্লবের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে এখানে বলতে হলুদ বিপ্লব সেটা কিসের সঙ্গে যুক্ত? মৎস্য, মাংস, তৈলবীজ, পেঁয়াজ। তাহলে অ্যান্সার কী হবে এখানে? তৈলবীজ। তাহলে হলুদ বিপ্লব মূলত আমাদের যে সমস্ত শস্যগুলো রয়েছে, যেগুলো ধরতে পারো সর্ষে, তিল, তিসি, নারকেল, এই জাতীয় যেগুলো থেকে আমরা মূলত তেল উৎপাদন করি, সেই তেলের উৎপাদনের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই তৈলবীজের সঙ্গে মূলত হলুদ বিপ্লব কথাটা যুক্ত রয়েছে। পরে কোশ্চেনে চলে যাই, সৌরজগতের কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? তাহলে পৃথিবীর যমজ গ্রহ আমরা জানি যমজ মানে কি জিনিস। যমজ হলো গিয়ে দুই ভাই বা দুই বোন যারা আর কি মূলত যমজ হয়ে আসে, সেটা আমরা দেখি অনেক ক্ষেত্রে আমাদের পরিবেশের আশেপাশে দেখা যায়। এখানে যমজ গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? এখানে বলছে বুধ, শনি, মঙ্গল, শুক্র। আমরা অনেকেই হয়তো উত্তরটা জানি, সেটা হবে শুক্র গ্রহ। কেন শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? তার কারণ শুক্র গ্রহ
আকার এবং আয়তনের দিক থেকে অনেকটা হলো গিয়ে পৃথিবীর প্রায় সমান, তার জন্য শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। পরে কোশ্চেন, সৌরজগতের সবচেয়ে লম্বা বা উঁচু আগ্নেয়গিরির নাম কি? আমরা একটু আগে আগ্নেয়গিরি সম্পর্কে জানছিলাম। তাহলে এখানে বলছে অলিম্পাস মন্স, মৌনা লোয়া, ভিসুভিয়াস, ফুজিয়ামা। এখানে 4টে অপশানের মধ্যে আমাদের 3টে অনেকেরই জানা, মৌনা লোয়া জানা, ভিসুভিয়াস জানা, ফুজিয়ামা জানা। তাহলে এছাড়া আমাদের কোনটা জানা? অলিম্পাস মন্স। তাহলে অলিম্পাস মন্স যে আগ্নেয়গিরিটা সেটা কোথায় রয়েছে? এটা রয়েছে মঙ্গল গ্রহে। এই মঙ্গল গ্রহে যে আগ্নেয়গিরি রয়েছে অলিম্পাস মন্স, এই আগ্নেয়গিরিটা হলো সৌরজগতের সবচেয়ে লম্বা বা উঁচু আগ্নেয়গিরি। তোমরা জানো কিনা জানি না, তাতে হলো কি আমাদের যে মাউন্ট এভারেস্ট রয়েছে যার উচ্চতা প্রায় 9 কিলোমিটার, তারও প্রায় 2.5 গুণ উঁচু হলো গিয়ে এই অলিম্পাস মন্স। তাহলে এটা সৌরজগতের সবথেকে উঁচু আগ্নেয়গিরি, তার নাম কি? অলিম্পাস মন্স। সেটা কোথায় আছে? মঙ্গল গ্রহে রয়েছে। মঙ্গল গ্রহে অলিম্পাস মন্স রয়েছে। পরে কোশ্চেনে, বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? আমরা বাজরা আমাদের মূলত আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছি তারা খুব একটা বাজরা সম্পর্কে আমরা মানে প্রত্যক্ষভাবে দেখিনি বা জানিও না। কিন্তু আমাদের দেশের মধ্যে যে প্রধান খাদ্যশস্যগুলো, তার মধ্যে মূলত ধান, তারপরে গম এবং তারপরে আসা হলো গিয়ে মিলেট। এই মিলেটের মধ্যে 3টে ফসল পাওয়া যায়, একটা হলো গিয়ে জোয়ার, আর একটা বাজরা, আর একটা রাগি। তার মধ্যে এখানে বলছে বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ। তাহলে এখানে অ্যান্সার কী হবে? রাজস্থান। রাজস্থান আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বাজরা উৎপাদন করে। জোয়ারও উৎপাদন হয় কিন্তু বাজরা উৎপাদনে রাজস্থান প্রথম। ভারতের প্রায় 41% বাজরা রাজস্থানে উৎপাদন হয়। পরে কোশ্চেনে চলে যাই, কোন বাগিচা কৃষির সাথে ফাজেন্ডা শব্দটি জড়িত? আমরা বাগিচা কৃষি অনেকেই দেখে থাকি বা জানি, এরকম চা যে চাষ হয় সেটা বাগিচা আকারে হয়, কফি বাগিচা আকারে চাষ হয়, আবার রাবার বাগিচা আকারে চাষ হয়। তো এরকম টাইপের যে ফসলগুলো বাগান আকারে চাষ হয় এগুলো বাগিচা ফসল বলা হয়। এখানে বলছে ফাজেন্ডা যে শব্দটা, এটা কোন বাগিচা কৃষির সঙ্গে যুক্ত? রাবার, চা, কোকো, কফি। তাহলে এখানে অ্যান্সার কী হবে? সেটা হবে কফি। এই কফির যে বাগানগুলো আছে মূলত ব্রাজিল পৃথিবীতে কফির পাত্র নামে পরিচিত। তাহলে পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয়? ব্রাজিলকে। এই কফির বাগানগুলোকে মূলত ব্রাজিলে কি বলা হয়? ফাজেন্ডা। তার জন্য এখানে কফির সঙ্গে মূলত ফাজেন্ডা শব্দটি জড়িত। নেক্সট কোশ্চেন চলে যাই, কোন দুটি গ্রহের মধ্যবর্তী অঞ্চলে একাধিক গ্রহাণু লক্ষ্য করা যায়? গ্রহাণু গ্রহের থেকে অনেক ছোট ছোট এরকম কণা বলতে পারো, যেটা আমরা দূর থেকে দেখি। আবার এই গ্রহাণুগুলোকে যদি আমরা কাছ থেকে যখন আমরা পর্যবেক্ষণ করি বিভিন্ন যন্ত্রের দ্বারা, তখনও সেগুলোর একটা বিরাট আকৃতি হয়। তো এরকম আমাদের দুটি গ্রহের মাঝখানে অসংখ্য গ্রহাণু দেখা যায়। এটা হলো শনি ও বৃহস্পতি, মঙ্গল ও বৃহস্পতি, পৃথিবী ও মঙ্গল, শনি ও ইউরেনাস। তাহলে অ্যান্সার কী হবে এখানে? মঙ্গল ও বৃহস্পতি। তাহলে কোন দুটি গ্রহের মধ্যবর্তী অঞ্চলে একাধিক গ্রহাণু লক্ষ্য করা যায়? সেটা হলো গিয়ে মঙ্গল ও বৃহস্পতি। পরে কোশ্চেন, নিচের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? হলুদ গ্রহ আমরা অনেকে পৃথিবীতে বলা হয় যে কোন গ্রহের মধ্যে জীবন আছে বা কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় সেটা পৃথিবী সম্পর্কে জানি। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় সেটাও আমরা অনেকে জানি। তো এরকম করে গ্রহদের মূলত তাদের মধ্যে যে উপাদানগুলো থাকে বা তাদের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে সেগুলোকে বিভিন্ন গ্রহের নাম দেওয়া হয়। এখানে বলছে নিচের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? ইউরেনাস, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। তাহলে অ্যান্সার কী হবে? শুক্র। শুক্র গ্রহকে হলুদ গ্রহ বলা হয়। আর ইউরেনাস যে দেখতে পাচ্ছ ওপরে রয়েছে, ইউরেনাসকে কি বলা হয়? সবুজ গ্রহ। তারপরে মঙ্গলকে কি বলা হয়? লাল গ্রহকে বলা হয়। আবার যদি বৃহস্পতিকে বলি, সেটা একটা দৈত্যাকার গ্রহ, মানে পৃথিবীর সৌরজগতের সব থেকে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। আকার এবং আকৃতিতে পৃথিবী থেকে অনেক বড় আকৃতির হয় তার জন্য। পরে কোশ্চেনে চলে যাই, ভারতের কোথায় রবার গবেষণা কেন্দ্র অবস্থিত? আমাদের প্রত্যেকটা ফসল বা বাগিচা কৃষির সঙ্গে মূলত গবেষণাগার যুক্ত। আমরা অনেক ছোটোবেলা থেকে পড়ছি মূলত বিভিন্ন যেমন ধরো ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কলকিয়ে উড়িষ্যার কটকে আছে ধান গবেষণা কেন্দ্র। আবার যদি বলে গম গবেষণা কেন্দ্র কোথায় আছে, যেটা হলো দিল্লির পুসাতে রয়েছে গম গবেষণা কেন্দ্র। তেমনি এখানে কি বলেছে, রবার গবেষণা কেন্দ্র কোথায় আছে? কানপুর, কোট্টায়াম, কেরালার রাজামুন্দ্রি, এর্নাকুলাম। তাহলে এর মধ্যে কোথায় আছে? কোট্টায়াম। কোট্টায়াম কোথায় অবস্থিত? কেরালা।
তাহলে আমাদের দেশে যে রবার গবেষণা কেন্দ্র রয়েছে, তোমরা অনেকে দেখেছো হয়তো রবার বাগিচা আছে, গাছ আকারে রবারগুলো দাঁড়িয়ে থাকে, তার মধ্যে কাটিং করে সেখান থেকে ছোট ছোট মানে পাত্রের মধ্যে রবারের যে রসটা আছে সেটাকে সংগ্রহ করা হয়। তাহলে এটা ভারতের রবার গবেষণা কোথায় হয়েছে? কোট্টায়াম বা কোট্টায়াম বলতে পারো, কেরালাতে অবস্থিত। পরে কোশ্চেন, দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারত সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে মূলত 1951 সালে। এই 1951 সালের পরবর্তীকালে আমরা কি করেছি, 5 বছর অন্তর অন্তর বিভিন্ন ক্ষেত্রকে চুজ করা হয়েছিল যাতে সেই ক্ষেত্রটাকে অনেক বেশি উন্নত করা হয়। তাই এখানে আমাদের বলছে, কোশ্চেন বলছে দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে উত্তর হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দুর্গাপুর যে ইস্পাত কারখানাটা সেটা 1955 সালে 1955 সালে দুর্গাপুর ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল। কোন দেশের সহায়তায় করা হয়েছিল? ব্রিটিশ যে বা ইংল্যান্ড বলতে পারো বর্তমানে, সেই ব্রিটিশ সহায়তায় বা ইংল্যান্ডে বা ইউকে বলতে পারো, তাদের সহায়তায় আমাদের দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরি করা হয়েছিল। তাহলে কোন পঞ্চবার্ষিকীর পরিকল্পনা? সেটা হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। যেটা বর্তমানে আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, সেটা এখন বর্তমানে নাম হয়ে গেছে কি, নীতি আয়োগ। এটা মূলত 2015 সাল থেকেই করা হয়েছিল। তাহলে এটা কত সাল হয়েছিল? 1955 সালে দুর্গাপুর ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? প্রথম। নেক্সট কোশ্চেনে চলে যাই, নিচের কোন গ্রহটির আবর্তনকাল সর্বনিম্ন? আমরা এখানে কিন্তু অপশানের ওপর উত্তরটা অনেকটা ডিপেন্ড করবে। কীরকমভাবে? আমরা এখানে 4টে অপশান দেখছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আরও কিন্তু আমাদের 4টে গ্রহ রয়েছে, যেই গ্রহগুলোর আবর্তনকাল কিন্তু এই গ্রহগুলোর থেকেও অনেক কম রয়েছে। কিন্তু এখানে যেহেতু অপশান এই 4টের মধ্যে উত্তর দিতে হবে, তাহলে আমরা প্রথমে দেখে নেই এদের আবর্তনকাল কত করে। বুধের আবর্তনকাল 1408 ঘন্টা। শুক্রর আবর্তনকাল 5832 ঘন্টা। পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা। আর মঙ্গলের আবর্তনকাল কত? 25 ঘন্টা। এই হলো গিয়ে সমস্তগুলো আবর্তনকাল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে নিচের বলছে কোন গ্রহটির আবর্তনকাল সর্বনিম্ন। তাহলে এখানে অপশান অনুযায়ী পৃথিবীর আবর্তনকাল এখানে সর্বনিম্ন কত? 24 ঘন্টা। কিন্তু যদি কোশ্চেনটা এরকম না এসে যদি বলতো সৌরজগতের কোন গ্রহের আবর্তনকাল সর্বনিম্ন, তাহলে কিন্তু উত্তর অন্য হতো। অপশান অনুযায়ী সেটা কি হতো? বৃহস্পতি। কারণ আমরা জানি বৃহস্পতির আবর্তনকাল সব থেকে কম, কত? 10 ঘন্টা। পরে কোশ্চেনে চলে যাই, নিম্নলিখিত কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কার করেছেন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে সারা পৃথিবীব্যাপী যে জালিকাকারে যে জিনিসটা রয়েছে সেটা হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমরা জানি যে কোনো কিছু আমরা সার্চ ইঞ্জিনের খুঁজতে যাই। তাহলে এটার আবিষ্কারক কে? মার্টিন কুপার, এস.এ. ফোর্বস, টিম বার্নার্স-লি, ম্যাক্স মিলার। তাহলে এখানে উত্তর কি হবে? টিম বার্নার্স-লি। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW আমরা দেখতে পাই যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন এরকম করে WWW প্রথমে আমাদেরকে দিয়ে নিতে হয়। তাহলে এই WWW এর আবিষ্কারটাকে টিম বার্নার্স-লি। পরে কোশ্চেনে চলে যায়, ভারতে প্রতি বছর কবে ন্যাশনাল স্টার্ট আপ ডে পালিত হয়? ন্যাশনাল স্টার্ট আপ ডে আমরা জানি মূলত যে কোনো কিছুকে নতুন করে তৈরি করা বা চালু করা। এরকম করে ভারত সরকার বিভিন্ন রকমের আমাদের যে যুব শক্তি আছে তাদেরকে বিভিন্ন কিছুতে সুযোগ সুবিধা প্রদান করে থাকে, তারা নিজস্বভাবে কিছু চালু করুক। কোনো ব্যবসা হতে পারে, কোনো চাকরি খেতে হতে পারে, সমস্ত কিছুর দিক থেকে। তাহলে এটা 11 জানুয়ারি, 12 জানুয়ারি, 15 জানুয়ারি, 16 জানুয়ারি। তাহলে এটা কত হবে? ভারতে প্রতি বছর ন্যাশনাল স্টার্ট আপ ডে এটা হলো গিয়ে 16ই জানুয়ারি। 16ই জানুয়ারির তারিখটাকে ন্যাশনাল স্টার্ট আপ ডে হিসাবে পালন করা হয়। পরে কোশ্চেনে চলে যাই, প্রাকৃতিক চুম্বক নামে পরিচিত কোনটি? অ্যান্থ্রাসাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, বায়োটাইট। প্রাকৃতিক চুম্বক এটা কোনটাকে বলা হয়? এটা মূলত হলো গিয়ে লৌহ আকরিকের মধ্যে যে আকরিক রয়েছে সেই আকরিকের ওপর ডিপেন্ড করে মূলত প্রাকৃতিক চুম্বকটাকে ধরা হয়। আমাদের সবথেকে উন্নত মানের যে লৌহ আকরিক সেটা হলো গিয়ে ম্যাগনেটাইট। তাহলে এখানে প্রাকৃতিক চুম্বক নামে কে পরিচিত? সেটা হলো গিয়ে ম্যাগনেটাইট। আমরা অনেকে উত্তরটাকে ভুল করে আবার অ্যান্থ্রাসাইট দিয়ে থাকি। অ্যান্থ্রাসাইট কিন্তু কোনো রকম লৌহ আকরিকের সঙ্গে সম্পর্কিত না। অ্যান্থ্রাসাইট এটা হলো গিয়ে কয়লার সব থেকে উন্নত মানের কয়লা, তার মধ্যে কার্বনের পরিমাণ বেশি থাকে। আর ম্যাগনেটাইটের মধ্যে কিসের? ম্যাগনেটাইট হলো আকরিকের পরিমাণ বেশি থাকে, লৌহ আকরিকের পরিমাণ বেশি থাকে। তাই প্রাকৃতিক চুম্বক নামে কে পরিচিত? সেটা হলো গিয়ে ম্যাগনেটাইট।
আজকে মোটামুটি এই পর্যন্তই সোলার সিস্টেম এবং ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে। তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো টেলিগ্রাম চ্যানেলে, ইনস্টাতে এবং ফেসবুকে। কোনো কিছু কোয়ারির জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। খুব তাড়াতাড়ি আমরা তোমাদের জন্য লাইভ ভিডিও চালু করব। ভালো থাকো, সুস্থ থাকো।